আসসালামু আলাইকুম। এটা একটা স্কুলের ওয়েবসাইট। তো মেইনলি এখন ওয়েবসাইটটা আমরা সেট আপ করে নেই ফুলভাবে। ওয়েবসাইটটা বিল্ড করছি, এখনো ডাটাবেজে যা যা ডাটা এন্ট্রি দেওয়ার দরকার তো আমরা এন্ট্রি দিই নেই। তো আমরা এই ভিডিওতে ডাটা কি কি এন্ট্রি দিতে হবে এবং কিভাবে এন্ট্রি দিতে হবে এবং কিভাবে ফুল ওয়েবসাইটটা সেট আপ করতে হবে সেটাই আমরা দেখবো। এখানে গ্যালারিতে কিছু নেই, অ্যাডমিশন নোটিস, ইভেন্টস, কোনোটাতেই কিছু নেই। সো এটা হলো আমাদের স্কুলের একটা নর্মাল ওয়েবসাইট, পাবলিক সাইট, যেটা নর্মালি দেখা যায়। তো ক্লাস 11 গভর্নমেন্ট হাই স্কুল, এটা হলো আমার নিজের স্কুল। সো ওটার জন্য আর কি ওয়েবসাইটটা বানাইছিলাম। এখন এটার একটা অ্যাডমিন প্যানেল আছে, সো অ্যাডমিন প্যানেল থেকে আমরা সবকিছু কন্ট্রোল করবো। তো এখানে আমরা দেখি মেইন আমাদের পাবলিক সাইটটাতে কি কি আছে। পাবলিক সাইটটাতে গেলে স্কুলের কিছু ইনফো আছে, স্কুলের ছবি আছে কিছু, লেটেস্ট নোটিসের লেটেস্ট নোটিস আছে, আপকামিং ইভেন্টস আছে, অ্যান্ড হলিডে ক্যালেন্ডার। মেইনলি হোম পেজে এটাই আছে। দেন হিস্ট্রিতে গেলে হিস্ট্রি দেখা যাবে, এলইপি অ্যাট এ গ্লান্স, নর্মাল যেটা। আর টিচার লিস্ট আছে, গ্যালারিতে ইভেন্ট গ্যালারি, ক্যাম্পাস গ্যালারি, নোটিস, ইভেন্টস, অ্যাডমিশন। যদি অ্যাডমিশন ইন্ডিকেট করতে চাই তাহলে করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে বর্তমানে যা অ্যাডমিশন সব আলাদা একটা সিস্টেম আছে, এই কারণে অ্যাডমিশন আপাতত এখানে দেওয়া হয়নি। এখানে সিলেবাস আছে, সিলেবাসটা হার্ড করে থাকবে। এক্সাম রুটিন, ক্লাস রুটিন, ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তো এটা গেল আমাদের পাবলিক সাইটটা। তো এখন দেখা যাক আমাদের অ্যাডমিন সাইটটাতে কি কি আছে। অ্যাডমিন প্যানেলে গেলাম। আচ্ছা, আমরা অ্যাডমিন প্যানেলে আগে লগ ইন করে নিই। তো অ্যাডমিন প্যানেল নর্মালি এরকম লগ ইন পেজ। তারপরে আমরা লগ ইন করে নিব একটা ডাটা দিয়ে। লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে আমাদের এটা অ্যাডমিনের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিছু ওভারভিউ আছে, যেহেতু আপাতত ডাটাবেজে কোনো ডাটাই নেই, একদমই কোনো ডাটা নেই, এই কারণে কোনো ডাটা দেখাচ্ছে না এখানে। তো আমরা এখন ডাটা ইনপুট দেব, এবং ডাটা ইনপুট দিয়ে তারপরে আমরা দেখবো যে এটা দেখতে কেমন দেখায় আসলে। তো স্টুডেন্টের লিস্ট এখানে থাকবে, টিচারের লিস্ট এখানে, অ্যান্ড রেজাল্ট রিলেটেড যা কিছু আছে সব এখানে। মার্ক দেখা থেকে, মার্ক অ্যাড করা থেকে শুরু করে রেজাল্ট জেনারেট করা, অর্থাৎ প্রমোট করার পর যে রেজাল্টটা আসবে, রোল যেটা আসবে সেটা, তা এখানে হবে। সেটিংসটা মেইনলি কিছু কাজ করার জন্য, যেটা প্রি ডিফাইন করে দিতে হবে। যেমন প্রত্যেকটা ক্লাসে কি কি সাবজেক্ট আছে সেই সাবজেক্ট লিস্টটা এখানে দিয়ে দিতে হবে। এক্সাম এক্সাম কি কি এক্সাম হবে বছরে, সেই এক্সামটা আমরা এখানে দিয়ে দিব। যে এক্সামের জন্য আমরা মার্ক জেনারেট করবো সেটা দিয়ে দিব আর কি। অ্যাটেন্ডেন্স প্রত্যেকটা ক্লাসের জন্য থাকবে, প্রত্যেকটা দিন যেদিন রেজাল্ট, অ্যাটেন্ডেন্সটা হবে সেদিন দেখতে পারবে। এটা প্রত্যেকটা টিচারের জন্য আলাদা আলাদা থাকবে। যে টিচার যে ক্লাসের অ্যাটেন্ডেন্স নেন, সেই ক্লাসের অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। নোটিশ অপশন আছে, নোটিশ অপশনে গিয়ে তিনি অ্যাডমিন আর কি নোটিশ আপলোড দেবে। অ্যাডমিন বলতে এখানে টিচাররাই থাকবেন, হেড স্যার হতে থাকবেন। হলিডে হলিডে ক্যালেন্ডার, এখানে হলিডে আমরা সিলেক্ট করে দিব যে হলিডে কবে থেকে কবে হবে, কি ডিসক্রিপশন কি এবং এটা কি জন্য ছুটি সেটা। ইভেন্ট, অনেক ইভেন্ট থাকে স্কুলে, অনেক ইভেন্ট হয়। তো ইভেন্টটা মেইনলি ক্রিয়েট করা হবে ইভেন্টের নোটিশ দেওয়ার জন্য এবং ইভেন্টের গ্যালারিতে ইমেজ অ্যাড করার জন্য। গ্যালারিতে গেলে আপলোড ইমেজ অপশন আছে, এখান থেকে আপলোড ইমেজ করতে পারবে এবং ইভেন্ট সিলেক্ট করে দিতে পারবে যে কোন ইভেন্টের জন্য এই ইমেজটা। অ্যাপ্রুভ ইমেজ অ্যান্ড রিজেক্টেড ইমেজ। অ্যাপ্রুভ ইমেজ অ্যান্ড রিজেক্টেড ইমেজ এই কারণে রাখা হয়েছে যে স্টুডেন্টরাও যেন এখানে ইমেজ আপলোড করতে পারে। স্টুডেন্টের ড্যাশবোর্ড আছে, স্টুডেন্টের ড্যাশবোর্ডে স্টুডেন্টরা তারা ইমেজ আপলোড করবে এবং এটা অ্যাডমিন অ্যাপ্রুভাল দেওয়ার পরে সেটা পাবলিক সাইটে, অর্থাৎ আমাদের মেইন ওয়েবসাইটে গ্যালারিতে সেটা শো করবে। তো আমরা দেখা যাক শুরু থেকে শুরু করি। ড্যাশবোর্ডের পর স্টুডেন্ট আছে, স্টুডেন্ট লিস্ট থেকে আমরা শুরু করব। ওকে, তো এখানে স্টুডেন্ট অ্যাড করার দুইটা অপশন আছে। একটা হলো নর্মালি ইন্ডিভিজুয়াল একটা করে স্টুডেন্ট অ্যাড করা, সেখানে আমরা নাম দেব, ফোন নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, প্যারেন্টস নেম, ব্লাড গ্রুপ, ক্লাস, রোল, সেকশন, অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থ। অ্যান্ড পেমেন্ট সিস্টেম যেহেতু আছে, সো পেমেন্ট সিস্টেম দেওয়ার জন্য আমরা স্টেটমেন্ট আছে কিনা সেটা চেক করবো। যেহেতু স্টেটমেন্ট থাকলে তাকে গভর্নমেন্ট যে পেমেন্টটা সেটা দিতে হয় না, সো আমরা চেক করে দিব যে স্টেটমেন্ট আছে কিনা। থাকলে মার্ক করে দিব, না থাকলে বাদ। অ্যান্ড যদি আমরা একবারে বাল্ক আকারে অনেকগুলা ডাটা আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমাদের এক্সেল আপলোড অপশন আছে। অ্যান্ড এক্সেল আপলোডের ক্ষেত্রে একটা ফর্ম মেনটেন করতে হয়, মানে ফরম্যাট। তো এই ফরম্যাটে ডাটাগুলো আপলোড দিতে হবে, যে এই ডাটাগুলো থাকতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তো
তো এখন আমরা একটা ডাটা আপলোড দেবো, তার আগে আমরা দেখে নিই যে এক্সেল ডাটাতে কি কি আছে। তো এটা হলো একটা এক্সেল শিট। তো এখানে নাম আছে, ফাদার নেম, ফোন, প্যারেন্টস ফোন, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, অ্যান্ড যেগুলো ইনফরমেশন দরকার ছিল ম্যান্ডেটরি যেগুলো, সেগুলো সবগুলোই আছে। অ্যান্ড এর বাইরেও কিছু দেওয়া যাবে না, এর কমও দেওয়া যাবে না। এখানে যা যা ছিল তাই দিতে হবে আমাদেরকে। তারপরে আমরা এই ফোল্ডারটা আপলোড করে দিব। ফোল্ডারটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে যখনই আমরা এই আপলোড বাটনে চাপ দিব, তখনই স্টুডেন্টের ডাটাগুলো আপলোড হয়ে যাবে। স্টুডেন্ট ডাটাগুলো আপলোড হয়ে গেছে এবং স্টুডেন্টের ইনফোগুলো এখানে চলে আসছে। এনে ক্লাস 7-এর রয়েছে 5 জন, ক্লাস 9-এর রয়েছে 5 জন। 10 জন স্টুডেন্টের ডাটা নেই কাজ করি আপাতত। যখন বেশি স্টুডেন্ট হবে তখন ডাটা বেশি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কাজ একইভাবেই করতেছে। তো এখন স্টুডেন্টের তো তার ভিউতে করা যাবে, স্টুডেন্ট ডিটেলস যেগুলো আছে, স্টুডেন্টের ডাটা এডিট করা যাবে। অ্যান্ড আরেকটা যেটা অপশন সেটা হলো যে স্টুডেন্টের প্রত্যেকটা ডাটা এডিট করতে গিয়ে তাদের ইমেজ আপলোড করা অনেক সময় সম্ভব হয় না, অ্যান্ড অনেক কঠিন একটা কাজ। তো এইখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা ইমেজ আপলোডের অপশন চলে আসবে। আমরা তারপরে ইমেজ আপলোড করে দিব, তাহলে আমাদের একটা ইমেজ সেট হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করতে হবে, আর কোথাও না। আর যদি আমরা ম্যানুয়ালি আবার এডিট গিয়ে অপশনে গিয়ে এখানে সিলেক্ট করে আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা আপলোড করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আচ্ছা, আমরা আমরা আপলোড করতেছি না কোনো ইমেজ, আপাতত এভাবে থাকে। এটা গেলো আমাদের স্টুডেন্টের পার্ট। স্টুডেন্টের ডাটা এভাবে আমরা রাখতে পারি। তো তারপরে আবার অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা টিসি নিয়ে চলে যায়। সেক্ষেত্রে আমরা যেটা করবো, সেখানে গিয়ে অ্যাক্টিভ স্টুডেন্ট জায়গায় ইনঅ্যাক্টিভ করে দেবো। জাস্ট ইনঅ্যাক্টিভ করে দিব, তাহলে সে কারেন্ট অ্যাক্টিভ স্টুডেন্ট থেকে বাদ পড়ে যাবে। অর্থাৎ তার কারেন্ট ইয়ারের জন্য তার সবকিছু দেখাবে, বাট নেক্সট ইয়ার থেকে তার কোনো কিছু দেখাবে না। সে বাদ পড়ে যাবে এক কথায়। তার রেজাল্টও জেনারেট হবে না, সে প্রমোশনও পাবে না এক কথায়। সো এটাই ছিল স্টুডেন্টের ইনফোগুলোর মধ্যে। অ্যান্ড অ্যালুমনি লিস্টে যখন স্টুডেন্ট পাস আউট হয়ে চলে যাবে, তখন সেটা অটোমেটিক্যালি অ্যালুমনি লিস্টে চলে যাবে। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইয়ারের জন্য আসছে 2025, 2026। এখানে 2025 বলতে বোঝাচ্ছে যে 2025 সালে কারেন্ট যেসব স্টুডেন্ট সেগুলো শুধু দেখাবে। 2026 সালে গেলে 2026 সালে কারেন্ট স্টুডেন্ট যেগুলো আছে সেগুলো দেখাবে। অল ক্লাস, ক্লাস যেগুলো আছে সেগুলো থেকে, সেকশন যেগুলো আছে সেখান থেকে দেখাবে। দেখেন 2025 সালে 2026 সালে যেহেতু কোনো স্টুডেন্ট ছিল না, এখন দেখাচ্ছিল না। অল ক্লাস থেকে ক্লাস 9 আমরা সিলেক্ট করলে ক্লাস 9 এর স্টুডেন্ট দেখতে পারবো, ক্লাস 7 সিলেক্ট করলে ক্লাস 7 এর স্টুডেন্ট দেখতে পারবো। সেকশন এ আছে, সেকশন এ সিলেক্ট করলে সেকশন এর স্টুডেন্ট আমরা দেখতে পারবো। এই ছিল স্টুডেন্টের মধ্যে। এখন টিচার লিস্টে যাবো। টিচার লিস্টে গেলে আমরা টিচার অ্যাড করতে হবে আমাদেরকে। টিচার অ্যাড করার জন্য আমরা বার কোনো প্রসেস নেই, কারণ প্রত্যেকটা টিচারের জন্য কোয়ালিফিকেশন আলাদা আলাদা অনেক প্রপার্টি থাকে। তো আমরা টিচারের ইনফো অ্যাড করে দেব। নিজের নামে একটা টিচার অ্যাকাউন্ট দিয়ে দিলাম। ধরলাম বাংলা, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ দিলাম, যা ইচ্ছা আর কি দিতে পারি আমরা। একটা ইমেজ সিলেক্ট করে দেবো। সো আমরা আপাতত ইমেজ সিলেক্ট করতেছি না, সাবমিট করে দিলাম। টিচার ইনফো অ্যাড হয়ে গেল। এটা টিচারের অবভিয়াসলি একটা আইডি থাকবে। আইডিটা আমরা দেখবো, আইডিটা অনেক কাজে লাগবে আর কি বাল্ক ডাটা আপলোডের ক্ষেত্রে। তো আমরা টিচারের ইনফো দেখতে পারবো, টিচারের ইনফো এডিট করতে পারবো, অ্যান্ড টিচারের ইনফো ডিলিট করতে পারবো। দ্যাটস অল। অ্যান্ড তারপরে আছে অ্যাসাইন্ড টিচার। অ্যাসাইন্ড টিচার হলো মূলত প্রত্যেকটা ক্লাসের জন্য তো ক্লাস টিচার থাকে, তো আমরা ক্লাস টিচার অ্যাসাইন করার জন্য অ্যাসাইন্ড টিচারটা ইউজ করবো। তো ধরলাম ক্লাস 6-7 এর জন্য, যেহেতু ক্লাস 6 এর আমরা কোনো স্টুডেন্ট ইম্পোর্ট দেই নাই আপাতত, সো ক্লাস 7 এর জন্য আমরা সিলেক্ট করলাম। ক্লাস 7 এর জন্য যে সেকশনের জন্য আমরা সিলেক্ট করতে চাই সেই সেকশন এ দিলাম। কোন ইয়ারের জন্য, কারেন্ট ইয়ারের জন্য সিলেক্ট করে দেবো এখন। অ্যাড সিলেক্ট টিচার, কোন টিচারকে আমরা অ্যাসাইন করবো ক্লাস 7 এর এই সেকশনের জন্য, সেই টিচারকে আমরা অ্যাসাইন করে দিয়ে দিব। দিলেই আমরা ওই টিচারের জন্য ওই সেকশনটা অ্যাসাইন হয়ে যাবে। অ্যান্ড এটার সুবিধা কি, যখন টিচার অ্যাটেন্ডেন্স দিবে তখন ওই টিচার ওই সেকশনে অ্যাটেন্ডেন্স দিতে পারবে। দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। এটাই ছিল অ্যাসাইন টিচারের অপশন। তারপরে আছে হলো রেজাল্ট। তো রেজাল্টটা আমরা একটু পরে দেখবো, সেটিংসটা পরে। এখানে আছে সেটিংস আছে অ্যাড সাবজেক্ট। তো অ্যাড সাবজেক্টের যেটার মধ্যে যেটা আছে সেটা হলো যে প্রত্যেকটা ক্লাসের জন্য কি সাবজেক্ট লিস্ট লাগে, সেই সাবজেক্টগুলো আমরা দেখবো। তারপরে সেই অনুযায়ী আমরা আপলোড করব।
তো এখন আমরা যদি চাই একটা ইন্ডিভিজুয়াল করে ডাটা করে আমরা আপলোড করতে পারি সাবজেক্ট, বাট আমরা এক্সেল আপলোড করবো, কারণ সাবজেক্ট তো একটা থাকে না, অনেকগুলো সাবজেক্ট থাকে, এবং এটারও কিছু একটা ফরম্যাট আছে যে এই ফরম্যাট মেনটেন করে আমাদেরকে ডাটা আপলোড করতে হবে। অ্যান্ড টিচার আইডি যেখানে আছে, এখানে টিচার আইডি কোন সাবজেক্ট কোন টিচার পায় সেই অনুযায়ী তাদেরকে অ্যাসাইন করে দিতে হবে সাবজেক্ট, সরি টিচার। তো আমাদের এখানে ম্যানুয়ালি যদি করতে চাই, ম্যানুয়ালি করতে গেলে এখানে সিলেক্ট টিচার অপশন, এখানে সিলেক্ট টিচার চলে আসবে, যে কোন টিচারকে আমরা সিলেক্ট করবো। আদারওয়াইজ আমরা যখন টিচারের লিস্ট যাবো তখন দেখতে পারবো একটা টিচার আইডি আসছে। এই টিচার আইডিটা আমরা দেখবো, দেখে আমাদের এখানে টিচার আইডিতে আমরা এখানে বসাই দিব যে কোন টিচারের জন্য কোন সাবজেক্টটা পাবে। তো আমাদের যে সাবজেক্টগুলো আছে সবগুলো একজন টিচার যেহেতু অ্যাড করছে, আমরা একজন টিচারের জন্য সব সাবজেক্ট অ্যাসাইন করে দিয়ে দিলাম। তো এখানে এই ফরম্যাটটা মেনটেন করতে হবে, সাবজেক্টের নাম দিব, ক্লাস কোন সাবজেক্ট, কোন ক্লাসের জন্য সাবজেক্টটা, ফুল মার্ক, পাস মার্ক, ডিপার্টমেন্ট, ক্লাস 9-10 এর জন্য, অ্যান্ড ইয়ার কোন ইয়ারের জন্য। প্রত্যেক বছর এটা আপডেট করতে হবে 2025 সালের জন্য। এটা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারি আমরা, প্রত্যেক বছর আপলোড করে দিব জাস্ট এই। আর টিচার আইডি যে টিচারের জন্য অ্যাসাইন করা হবে সেটা, দ্যাটস অল। তো আমরা এখন এই ফাইলটা আপলোড করি, দেখা যাক আপলোড করি। নিউ সাবজেক্ট গিয়ে এক্সেল আপলোড করলাম, এক্সেল আপলোডে গিয়ে আমরা সাবজেক্টের যে ফাইলটা ছিল সেই সাবজেক্টের ফাইলটা আমরা আপলোড করে দিব, তাহলে আমাদের সাবজেক্ট লিস্ট চলে আসবে। তো আমাদের সাবজেক্ট আপলোড শেষ হয়ে গেল। তো সাবজেক্ট আপলোড করার পর দেখা যাচ্ছে যে সবগুলো সাবজেক্ট সিরিয়ালে চলে আসছে 6 to 10, সব সাবজেক্টের ডিপার্টমেন্ট সব, পাস মার্ক, ফুল মার্ক এবং অ্যাসাইন টিচার ফুল ডিটেলস চলে আসছে। বাট কোনো মিস্টেক হয়, স্পেলিং মিস্টেক যদি হয় তাহলে আমরা এটাকে এডিটও করতে পারবো, সমস্যা নেই। তো এটা গেল আমাদের সাবজেক্ট করে ক্ষেত্রে। তো আমাদের রেজাল্ট জেনারেট করার ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট লাগবে, এবং কোন এক্সামের জন্য আমরা রেজাল্টটা জেনারেট করবো সেই এক্সামটা লাগবে। ধরে নিলাম আমরা একটা এক্সাম দেবো, এখন কি কি এক্সাম হয় সেই এক্সামগুলো আমরা এখানে লিস্ট করে রাখবো। তো হাফ ইয়ারলি এক্সাম ধরে নিলাম 25 সালের, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে এক্সামে, সো আমরা প্রত্যেকটা ক্লাস সিলেক্ট করে দিলাম, এক্সাম ডেট একটা সিলেক্ট করে দিলাম, স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, অ্যান্ড রেজাল্ট ডেট, ক্রিয়েট এক্সাম। তো ক্রিয়েট এক্সাম এখানে এটা চলে আসলো, এখানে ডিটেলস দেখাবে। অ্যান্ড পাবলিশড, এই পাবলিশটা হলো এই কাজের জন্য যে আমরা রেজাল্টটা যখন স্টুডেন্টের ড্যাশবোর্ডে দেখাতে যাবো তখন পাবলিশ করে দিলে স্টুডেন্টের ড্যাশবোর্ডে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। কারণ রেজাল্টের মার্ক যখন অ্যাড করা হবে তখন তো একটা একটা করে মার্ক অ্যাড হতে থাকবে। তো আমরা যদি আগেই পাবলিশ করে দিয়ে রাখি তাহলে ওটা স্টুডেন্ট কিন্তু একটা একটা করে মার্ক দেখতে পারবে। তো আমরা চাই না যে একটা করে মার্ক আপডেট হোক, যখন একবারে সবগুলো মার্ক অ্যাড করা শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে পাবলিশ করে দিব। এই কারণে আমাদের এটা রাখা হয়েছে। তো আমাদের সিরিজের কাজ মোটামুটি দুইটাই ছিল, এই দুইটাই শেষ। তো আমরা এখন মার্ক অ্যাড করতে চাই, অ্যাড মার্ক করতে গেলে আমাদের রেজাল্টের এক মার্ক অপশনে যাব, দেন আমরা এক্সাম সিলেক্ট করবো, যে এক্সামের জন্য আমরা মার্ক অ্যাড করবো। এক্সাম সিলেক্ট করে দেওয়ার পরে যে ক্লাসের জন্য সিলেক্ট করবো সেই ক্লাস অ্যাড করবো, ক্লাস 9 ধরে নিলাম, ক্লাস 9 এর জন্য। দেন আমরা এখানে একটা বিষয় আছে যে যদি আমরা জাস্ট বাংলা অথবা ইংলিশ যেগুলো কমন সাবজেক্ট সবার জন্য আছে সেগুলো যদি অ্যাড করতেছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট কিছু সাবজেক্ট যেমন ফিজিক্স, ফিজিক্সের জন্য আমাদের ফিজিক্স গুলো এখানে আসলে এখানে কিন্তু দেখাচ্ছে না এখানে কোনো ফিল্ড আছে কিনা। বাট আমরা যখন ডিপার্টমেন্টের কোনো সাবজেক্টের মার্ক অ্যাড করতে যাবো তখন অবশ্যই আমাদের ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিতে হবে। তো এখানে সায়েন্সের স্টুডেন্ট যখন আমরা সিলেক্ট করবো তখন সায়েন্সের ফিল্ডগুলো শুধু দেখাবে। আদারওয়াইজ যদি আমরা সায়েন্স না দিয়ে অল ডিপার্টমেন্টস দিয়ে রাখি তাহলে এখানে কোনো ফিল্ড দেখাবে না ঠিকই, বাট যখন আমরা সাবমিট করবো তখন এগুলোতে শূন্য মার্ক হিসেবে কাউন্ট হবে, কিন্তু আমরা সেটা চাই না। সো আমরা যেটা করবো সেটা হলো আমরা যেটা ফার্স্টে ডিপার্টমেন্টাল সাবজেক্টের মার্ক অ্যাড করার জন্য দরকার হলে তাহলে আমরা আগে ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আমাদের যে সাবজেক্টের মার্ক অ্যাড করবো সেই সাবজেক্ট আমরা সিলেক্ট করে দিব, তাহলেই হবে। অ্যান্ড আমাদেরকে যদি আগে ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিই তাহলে আমাদেরকে সেই হিসেবে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো দেখাবে। এই ছিল আমাদের প্রসেস, এটা হলো মার্ক অ্যাড করার প্রসেস। তো আমরা বাংলার জন্য মার্ক অ্যাড করলাম, বাংলার মার্ক অ্যাড হচ্ছে, যদি আমরা কোনো মার্ক না দিই তাহলে সেটা শূন্য হিসেবে কাউন্ট হবে। তারপর আমি যখন সায়েন্সের একটা সাবজেক্টের মার্ক অ্যাড করতে চাচ্ছি, সায়েন্সের ধরলাম ফিজিক্সের মার্ক অ্যাড করবো, তাহলে আমরা সায়েন্সের ফিজিক্সের মার্ক অ্যাড করে দিলাম। মার্ক অ্যাডের পার্ট গেল, এখানে চাইলে আমরা জিপিএ অ্যাড করতে পারি যখন আমাদের ক্লাস 8-এর স্টুডেন্ট থাকবে, যখন তাদের প্রমোশনের জন্য জিপিএ এর দরকার হবে। নিউ রেজাল্টে গেলাম, তারপরে গিয়ে আমরা হাফ ইয়ারলি এক্সাম সিলেক্ট করলাম, দেন ক্লাস 9 সিলেক্ট করে দিলাম, দ্যাটস অল। তাহলে আমাদের এই যে দেখেন যে হায়াতের জন্য এখানে বাংলা মার্ক দেখাচ্ছে কিন্তু ফিজিক্সের মার্ক দেখাচ্ছে না, কারণ তার ফিজিক্সের কোনো মার্ক নেই। আবার যদি আমরা আর্টসের সাবজেক্টের মার্ক অ্যাড করে দিয়ে রাখি, আমরা আর্টসের একটা সাবজেক্টের মার্ক অ্যাড করে দিয়ে দিই,
আর্টস, আর্টসের যেসব সাবজেক্ট আছে সেসব সাবজেক্টের মার্ক অ্যাড করে দিলাম, দেওয়ার পর দেখা যাক কি দাঁড়ায়। এক্সাম সিলেক্ট করলাম, দেন আমরা ক্লাস 9, এই যে এখানে কিন্তু চলে আসছে হিস্ট্রির জন্য এই দুজনের মার্ক চলে আসছে, বাট এদের কোনো মার্ক নেই। আবার ফিজিক্সের জন্য এই তিনজনের মার্ক আছে, এই দুজনের মার্ক নাই। এখন এই মার্কশিটটা আসছে, আমরা চাইলে মার্কশিটটা ডাউনলোড করে নিতে পারি, পিডিএফ আকারে এটা ডাউনলোড হয়ে যাবে, কোনো সমস্যা নেই, যেখানে মার্কগুলো দেখা যাবে। এটা গেল ভিউ রেজাল্টের পার্ট। তারপরে আসতে গেল জেনারেট রেজাল্ট। জেনারেট রেজাল্টের আসলে কাজ কি? জেনারেট রেজাল্টের কাজ হলো, ফার্স্টে যদি আমরা জেনারেট রেজাল্ট করি, ক্লিক করে দেখি কি হয়। রেজাল্ট জেনারেট হয়ে গেছে। তো রেজাল্ট জেনারেট হওয়ার পরে আমরা কাস্টমাইজ রেজাল্টে যাব। রেজাল্ট জেনারেট হওয়ার পরে একটা সুবিধা হলো যে কাস্টমাইজ রেজাল্টে গেলে আমরা রেজাল্ট দেখতে পারবো আসলে কি রেজাল্টটা জেনারেট হইলো আমাদের। তো এখানে যেহেতু আমরা 0 0 অ্যাড করছি, তার জন্য আমাদের রেজাল্ট জেনারেটের কাজটা হলো মেইনলি সে পাস করবে নাকি ফেল করবে সেই স্ট্যাটাসটা জেনারেট করা। দেখা যাচ্ছে সবার যেহেতু 0 মার্ক ছিল সেহেতু সবার জন্য ফেল হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের জন্য হয়তো দু একটা সাবজেক্টে কনসিডার করতে হয় যে তাদেরকে পাস করে দেওয়া হয়। ইন দ্যাট কেস যখন ফেল কাউন্ট তারা ম্যানুয়ালি, সেক্ষেত্রে যখন ফেল দেখাবে তখন সেক্ষেত্রে ম্যানুয়ালি একটা চেঞ্জ করে দেবো যে তাকে পাস করে দেওয়া হলো, সে পাস করে দিবে, সেও পাস, সেও পাস, বাকি দুইটা ফেল। চাইলে আমরা এভাবে ম্যানুয়ালি আপডেট করতে পারি রেজাল্ট স্ট্যাটাসটা। অ্যান্ড যখন জেনারেট রেজাল্ট করবো, জেনারেট রেজাল্টের পর যদি জেনারেট রোল করে দিই, তাহলে ডিফল্ট যেটা সিস্টেম আছে, একটা সাবজেক্টে ফেল করলে সে ফেল হয়ে যাবে, সেই সিস্টেম অনুযায়ী তার জেনারেট রোল হবে। বাট যেহেতু আমাদের, যদি আমরা চাই আর কি যে ম্যানুয়ালি কাস্টমাইজ করতে এটাকে, তাহলে আগে জেনারেট রেজাল্ট করবো, তারপরে কাস্টমাইজ করবো, সরি কাস্টমাইজ করার পরে তারপরে সেই জেনারেট রোল করবো। জেনারেট রোল করার সাথে সাথে যে যে আছে তার প্রমোশনটা হয়ে যাবে। এখানে কিছু জিনিস বলো যে জেনারেট রোল করলে পরের বছরের জন্য যেহেতু রেজাল্টটা জেনারেট হবে, পরের বছর যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে সেই রেজাল্টগুলো বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি কেউ ভুল করে জেনারেট করে ফেলছে রেজাল্ট, তো তখন আবার যদি আমরা জেনারেট রোলে দিয়ে দেই তাহলে আগের রেজাল্টগুলো এমনিতে ডিলিট হয়ে যাবে, নেই কোনো সমস্যা নেই। তো আমরা যদি ভুল করি তাহলে আবার বারবার করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপর আসছে মার্কশিট জেনারেশন। মার্কশিট জেনারেশনের যে মেইন পার্টটা থাকে, যে আমরা তো বছর শেষে মার্কশিট দিয়ে দিই স্টুডেন্টদেরকে, তো আমরা মার্কশিট দেওয়ার জন্য আমাদের এখানে মার্কশিট থাকবে। মার্কশিটে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মেরিট রোল, তার যেহেতু সবার রেজাল্ট সেম ছিল তাই জন্য মেরিট রোল দেখাচ্ছে। নেক্সট রোল, নেক্সট ইয়ারে যত রোল হবে সেটা দেখাচ্ছে, অ্যান্ড সেকশন ওয়াইজ তার কত রোল হচ্ছে সেটাও দেখাবে। অ্যান্ড এটা কোন ক্লাসে দেখা যাবে যে মাহি, হায়াত, জুনাইদ, সরি মাহি, মতিউর, জুনাইদ এই তিনজন পাস করছে, এই জন্য তাদের রোল সেই হিসেবে হয়েছে। অ্যান্ড হায়াত এন্ড অমিয় যেহেতু ফেল করছে, সেহেতু সে কারেন্ট ক্লাসেই আছে, এই কারণে তার রোল এরকম হয়ে গেছে। তো এখন যদি ক্লাস 9-এ কিন্তু ক্লাস 8 থেকে কোনো স্টুডেন্ট প্রমোশন পেয়ে আসে নাই, তো ক্লাস 8 থেকে যদি কোনো স্টুডেন্ট প্রমোশন পেয়ে আসে তাহলে ক্লাস 8-এর স্টুডেন্টের রোল আগে হইতো, তারপরে ফেল করা স্টুডেন্টদের রোল হইতো। এটা গেল রেজাল্ট জেনারেশন পার্ট। রেজাল্ট জেনারেশন নিয়ে কোনো সমস্যা নেই, চাইলে লজিক চেঞ্জ করা যেতে পারে, বাট ডিফল্ট লজিক হলো এটা, যেটা মোস্ট অফ দ্য কেস ইউজ করা হয়। তারপরে আসলে হলো ডাউনলোড অল পিডিএফ। এখন দেখা সবার জন্য পিডিএফ তো দিয়ে দিতে হয় সব স্টুডেন্টকে, তো আমরা সব স্টুডেন্টকে পিডিএফ দেওয়ার জন্য এটা ক্লিক করলে সবগুলো পিডিএফ একসঙ্গে ডাউনলোড হয়ে যাবে, তারপর প্রিন্ট করে স্টুডেন্টকে আমরা দিয়ে দিতে পারি। তারপরে আমরা এখানে গিয়ে যদি আমরা আলাদা করে একটা একটা করে মার্কশিট দেখতে চাই, তাহলে আমরা মার্কশিটটা দেখতে পারবো যে এটা হলো ওই স্পেসিফিক স্টুডেন্টের মার্কশিট প্রত্যেকটা ইয়ারের জন্য, নট প্রত্যেকটা এক্সামের জন্য। এখানে আমরা যা দেখতে পাবো সেটা হলো আমাদের এক্সামের জন্য, যেটা হলো প্রত্যেকটা এক্সামের জন্য মার্কশিটটা দেখানো হবে। বাট যখন আমরা এখানে যাব, এখানে গিয়ে যে মার্কশিটটা দেখবো সেটা হলো প্রত্যেকটা ইয়ারের জন্য, মানে ইয়ারের যা রেজাল্ট আছে তা আছে। তো যেহেতু হাফ ইয়ারলি এক্সামের জন্য এখানে শুধু অ্যাড করা হয়েছে, আর কোনো এক্সাম ছিল না, এই কারণে আর কোনো মার্কশিট এখানে নাই। এই ছিল আমাদের রেজাল্টের পার্ট। তো রেজাল্টের পার্ট নিয়ে অনেকে কনফিউশন হতে পারে, সেটা সলভ করার চেষ্টা করছি, আশা করি আর সমস্যা হইবে না। তো এই ছিল রেজাল্টের পার্ট। রেজাল্টের পার্ট চলে গেল, আমরা চাইলে এর লজিক কাস্টমাইজ করতে পারি যে কখন কার রোল কত হবে, কিসের উপর ডিপেন্ড করে রোল হবে, কয়টা ফেল করলে পাস হয়ে যাবে, এটা আমরা চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এইটা গেল রেজাল্টের পার্ট। তারপরে আমরা আসি অ্যাটেন্ডেন্সের পার্টে। অ্যাটেন্ডেন্স পার্ট যেটা থাকবে সেটা হইলো প্রত্যেকটা দিনে, আজকে 15 তারিখ, 15 জুন, তো 15 জুনের জন্য আমরা অ্যাটেন্ডেন্স চেক দেখবো।
তো আমরা ক্লাস সিলেক্ট করে দিব, আগে যখন ক্লাসে অ্যাটেন্ডেন্স দেব, ক্লাস 9 এর অ্যাটেন্ডেন্স দেবে। তো যে স্টুডেন্ট প্রেজেন্ট সেই স্টুডেন্টের জন্য আমরা মার্ক করে দেব, আর বাকিগুলো অ্যাবসেন্ট হিসেবে থাকবে। তাহলে আমরা যদি সেভ অ্যাটেন্ডেন্স করি তাহলে অ্যাটেন্ডেন্সটা সেভ হবে, এবং সাথে সাথে স্টুডেন্টের প্যারেন্টের যে ফোন আছে তার ফোনে একটি করে মেসেজ চলে যাবে যে আপনার ছেলে আজকে স্কুলে অনুপস্থিত ছিল। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা বাসা থেকে বলে বেরোয় যে আমি স্কুলে যাচ্ছে, বাট স্কুলে আসে না। এক্ষেত্রে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা এই ব্যবস্থাটা রাখছি যে এসএমএস করে বলে দেওয়া হবে যে তার ছেলে অথবা মেয়ে উপস্থিত আছে কি নেই। তারপরে আসে নোটিশ সেকশন। নোটিশ সেকশন আসার পরে দেখি যে নোটিশ, যেহেতু আপাতত কোনো নোটিশ নাই, তাহলে আমরা নোটিশ অ্যাড করে দিই একটা। নোটিশের জন্য নোটিশের টপিকটা কি হবে সেটা একটা নোটিশ আমরা টপিক দিয়ে দেবো। তারপর নোটিশের ডিটেলস আমরা চাইলে add করতে পারি, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো প্যারা নেই। তারপরে আমরা একটা পিডিএফ ফাইল সিলেক্ট করে দেবো। পিডিএফ ফাইল একটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে পাবলিশ নোটিশ করে দেবো। এই নোটিশটা যখন আমি আপলোড করে দেবো তখন পিডিএফ ফাইলটা ড্রাইভে আপলোড হয়ে যাবে, এবং সেখান থেকেই ভিউ হবে জিনিসটা। ভিউ পিডিএফ আছে, ডাউনলোড পিডিএফ আছে। ভিউ পিডিএফ করলে এটা ড্রাইভ থেকে ভিউ হবে, ডাউনলোড করলে ডাউনলোড হবে ড্রাইভ থেকেই। আমরা চাইলে ডিলিট করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এটা হলো নোটিশ পার্ট। স্কুলে যা যা নোটিশ সেকশনে যা নোটিশ পাবলিশ করতে হবে সেখান থেকে পাবলিশ করতে পারবে। দেন আছে হলিডে পার্ট। হলিডে পার্ট, স্কুলের তো অনেক হলিডে থাকে, তো আমরা হলিডে সিলেক্ট করে দিব। লাইক ধরে নেই এখন ঈদের হলিডে চলতেছে, আমরা ঈদের হলিডের জন্য আমরা রেঞ্জ সিলেক্ট করে দিব যে কোন রেঞ্জে ছুটিটা চলবে। ধরলাম 1 জুন থেকে 10 জুলাই পর্যন্ত ছুটি চলবে, সিলেক্ট করে দিলাম। ডিসক্রিপশন চাইলে দিতে পারি, না চাইলে নাই। দেন অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে এই ডেট রেঞ্জে যা যা আছে সব ডেটগুলো মার্ক করে লাল দেখাবে। এই ছিল আমাদের হলিডে পার্ট, অ্যান্ড হলিডেটা কিন্তু আমাদের মেইন ওয়েবসাইটেও দেখাবে। দেন আসলো ইভেন্টের পার্ট। ইভেন্টের পার্টে আসলে কি কি আছে? ইভেন্টের পার্টে আমরা ইভেন্টের পার্ট ও নোটিশের পার্টের মতো বাট কিছু এক্সট্রা জিনিসপত্র আছে। ইভেন্টের টাইটেল দিব, ডিটেলস দেবো। ডিটেলস এটা ম্যান্ডেটরি এখানে দেওয়া, আর ইভেন্টের ডিটেলস না দিলে ইভেন্ট কথাই কোনো একটা কিছু দিয়ে দিলেই হয়, সমস্যা নাই। যেহেতু নোটিশ একটা সাথে আপলোড করতেছে, সাথে একটা নোটিশ আমরা আপলোড করে দিব। নোটিশ আপলোড করে দিলাম, সাথে একটা ইমেজও আপলোড করে দিতে হবে, যেন ওই ইভেন্টের জন্য একটা কভার ফটো হিসেবে কাজ করতে পারে। এটা হতে পারে ওই ইভেন্টের পোস্টার অথবা যা যা কিছু ইভেন্ট রিলেটেড আছে তা। তো আমরা একটা ফটো আপলোড করে দিই। তো আমরা একটা ফটো আপলোড করে দিচ্ছি, তারপর আমরা পিক ডেট করবো কবের জন্য আমাদের ইভেন্ট হবে, কবে হবে। 10 তারিখে ধরলাম 10 জুন। দেন ইভেন্টের লোকেশন, লোকেশন যেখানে ইচ্ছা আমি সেখানে দিতে পারি, যেখানে ইভেন্টটা হবে মেইনলি। আমরা মেইনলি স্কুলে হয়, স্কুলে যদি না হয় স্টেডিয়ামে হয়, ইউনিয়ন অফিসে হয়, যেখানে হবে আমরা সেখানে লোকেশনটা অ্যাড করে দিব। তো বললাম ঢাকা বাংলাদেশ, একটা লোকেশন ডিফল্ট এমনি দিয়ে দিলাম। দেন আমরা ক্রিয়েট ইভেন্ট করে দিব। ক্রিয়েট ইভেন্ট করলে একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই ইভেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এখানে পিডিএফ যেটা থাকবে সেটাও ড্রাইভে আপলোড হয়ে থাকবে, আমরা চাইলে দেখতে পারি, এটা কোনো সমস্যা নেই। চলে গেল এ পার্ট। তারপরে আমাদের আসে গ্যালারি সেকশন। গ্যালারি সেকশনে যা আছে আপলোড ইমেজ, অ্যাপ্রুভ ইমেজ এবং রিজেক্টেড ইমেজ। আপলোড ইমেজে যা আছে তা হইলো যে এখন পর্যন্ত অ্যাপ্রুভড ইমেজ যা যা আছে তা দেখা যাবে, মানে পাবলিকলি যা যা অ্যাভয়েলেবল ইমেজ সেগুলো দেখা যাবে। অ্যান্ড নিজে চাইলে, অ্যাডমিন যদি চাই, সেও ইমেজ আপলোড করতে পারবে। ক্যাপশন চাইলে ক্যাপশন দিবে, ইভেন্ট সিলেক্ট করতে চাইলে সিলেক্ট করবে। কোনো ইভেন্টের যদি হয় তাহলে এটা ইভেন্টের জন্য ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে, অ্যান্ড যদি কোনো অন্য কোনো ক্যাটাগরির হয় তাহলে সে অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে। আমরা চাইলে সে অনুযায়ী আমরা আনলিমিটেড ইমেজ আপলোড করতে পারি, অ্যান্ড এটা ডাটাবেসে স্টোর থাকবে। এটা গেল গ্যালারি পার্ট। এখানে অ্যাপ্রুভ হলো, স্টুডেন্টরা যখন ইমেজ আপলোড দিবে তখন পেন্ডিং হিসেবে থাকবে। তো পেন্ডিংটা এগুলো এখানে দেখাবে, তখন আমরা এখান থেকে পেন্ডিং থেকে অ্যাপ্রুভ করে দিব। অ্যান্ড রিজেক্টেড হলো রিজেক্টেড ইমেজ, যেগুলো আমরা রিজেক্ট করছি। তো রিজেক্টেড পার্টটা এই জন্য রাখছি, হয়তো ভুল করে রিজেক্ট করে দিয়েছে, আবার ওটা অ্যাপ্রুভ করে দিতে চাই, তো আমরা ওটাকে অ্যাপ্রুভ করে দিব এখানে। অ্যান্ড একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সবগুলা রিজেক্টেড ইমেজ ডাটাবেস থেকে অর্থাৎ স্টোরেজ থেকে সব ক্লিয়ার করে দিতে হবে, না হলে অনেক সময় দেখা যায় যে রিজেক্টেড ইমেজের পরিমাণ বেশি হয়ে গেলে সার্ভারের ডাটাবেস ফুল হয়ে যাবে। তো এই ছিল অ্যাডমিন প্যানেলে যা যা আছে তার ডিটেলস। তো আমাদের ড্যাশবোর্ডে এবার দেখার কাজ, তো আমরা দেখে আসি ড্যাশবোর্ডের কি অবস্থা।
তো ড্যাশবোর্ডে লোড হলে দেখা গেল যে 10 স্টুডেন্টস, 1 টিচার্স অ্যান্ড আপকামিং ইভেন্টস একটা, অ্যান্ড যা যা ডিটেলস আছে দেখা যাচ্ছে, অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে এখানে, নোটিশ, লাস্ট নোটিশ যেগুলো সেগুলা, ইভেন্টস অ্যান্ড এক্সামস, এবছর যেগুলো এক্সাম। তাহলে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে যা যা ছিল সব কমপ্লিট হয়ে গেল। এখন দেখা যাক পাবলিক ক্লায়েন্ট সাইটের কি অবস্থা, এখানে কি কি দেখাচ্ছে এখন। তো এই হলো আমাদের পাবলিক ক্লায়েন্ট সাইট, দেখা যাক কি কি দেখায়। তো এখানে লেটেস্ট নোটিশটা দেখাচ্ছে যে লেটেস্ট নোটিশটা কি ছিল, অ্যান্ড আপকামিং ইভেন্টস, আপকামিং ইভেন্টস কোনটা আছে সেটা দেখাচ্ছে, 27 জন ইভেন্টটা, অ্যান্ড হলিডে। হলিডে আমরা ডিটেলস ক্লিক করলে এখানে দেখতে পারবো যে এই দিনটা কিসের ছুটি এবং এই ছুটি কবে থেকে কবে পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ছিল মেইন ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের পরে যদি আমরা চাই নোটিশ সেকশনে, তাহলে নোটিশ সেকশনে গেলে সবগুলো নোটিশ দেখা যাবে। অ্যান্ড নোটিশ সেকশনে একটা সুবিধা হলো যে মেইন নোটিশ যেগুলো সেগুলো এবং ইভেন্ট রিলেটেড যেগুলো নোটিশ আছে সেগুলো দুইটাই দেখা যাবে। তো আমরা যদি নোটিশ সেকশনে যাই, নোটিশে গেলে এখানে আমরা নোটিশগুলো দেখতে পারবো, অ্যান্ড পিডিএফ যেটা আছে সেটা পিডিএফটাও আমরা দেখতে পারবো। তারপরে গেল হলো ইভেন্টস। ইভেন্ট সেকশনে গেলে আমরা ইভেন্ট দেখতে পারবো, ইভেন্টের ডিটেলস এখানে আছে, ইভেন্টের ডিটেলস অ্যান্ড ইভেন্টের সাথে ভিউ গ্যালারি। এখন যদি এই ইভেন্টের জন্য কোনো ইমেজ আপলোড করা হয় সেক্ষেত্রে আমরা এখানে গ্যালারি সেকশনে ইমেজগুলো দেখতে পারবো। তো যেহেতু এখন ইমেজ আপলোড করা হয় না, এখানে দেখতে পাচ্ছি না। তো এবার আমরা দেখবো যে স্টুডেন্টের ড্যাশবোর্ডটা কেমন এবং স্টুডেন্টরা কিভাবে ইমেজ আপলোড করবে এবং অ্যাডমিন কিভাবে সেটা অ্যাপ্রুভ করবে। তো তাহলে আমরা স্টুডেন্টের লগ ইন পেজে চলে আসছে। স্টুডেন্টের লগ ইন পেজে আসার পর এখন পাসওয়ার্ড লাগবে এবং একটা লগ ইন আইডি লাগবে। এখন একটা কথা হলো যে পাসওয়ার্ড এবং লগ ইন আইডি পাবো কি? এই পাসওয়ার্ড এবং লগ ইন আইডির আছে একটা গুগল শিটে, যেটা আমাদের জেনারেট হয়েছিল যখন আমরা স্টুডেন্ট লিস্ট এন্ট্রি দিয়েছিলাম। যখন স্টুডেন্টের লিস্ট আমরা সরাসরি এন্ট্রি দিয়ে দিয়েছি, তখনই আমাদের একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে ওটা একটা গুগল শিটে জমা হয়ে গেছে, অ্যান্ড ওখান থেকে আমরা স্টুডেন্টকে প্রোভাইড করে দেবো। তো এই হলো এটা একটা ডাটাবেজের যে স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের ইনফো, লগ ইন আইডি এবং তাদের পাসওয়ার্ড, ফোন নাম্বার সহ আছে এখানে, এবং তাদের ব্যাচগুলো দেওয়া আছে। আমরা যদি ডাটা চেঞ্জ করি, এখানে এডিট করি ডাটা, সেক্ষেত্রে কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড টিচারের ইনফো, টিচার যেহেতু একজন ইনফো অ্যাড করছিলাম, টিচারের ড্যাশবোর্ডের জন্য লগ ইন পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। টিচারের জন্য ইমেইল ইউজ করবে লগ ইনের জন্য এবং পাসওয়ার্ড ইউজ করবে লগ ইন করার জন্য। এই ছিল হলো পাসওয়ার্ডের অপশন। তো আমরা একটা পাসওয়ার্ড নিয়ে নিলাম, এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করি। তো লগ ইন করে ফেললাম আমরা। লগ ইন করে ফেললে এখানে স্টুডেন্টের যে ইনফো সেই ইনফোগুলো দেখাবে। এখানে প্রোফাইল ছিল, প্রোফাইলের পরে রিপোর্ট, রিপোর্টে আসলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা সেই এক্সামের জন্য কিরকম রেজাল্ট, এক্সামের রেজাল্টটা মেইনলি আমরা দেখতে পারবো। তো আমরা এখানে কিন্তু এক্সাম দেখতে পাচ্ছি না, এর কারণটা কি? এর কারণটা হইলো আমাদের এক্সামের রেজাল্ট এখনো পাবলিশ করা হয় নাই। এখানে গিয়ে আমরা এখন রেজাল্টটা পাবলিশ করে দিয়ে আসবো। এক্সাম যেটা ছিল সেটা এখানে পাবলিশ করে দিলেই এখানে আমাদের এখন ডাটাটা শো করবে। পেজটা রিফ্রেশ করে নিই, পেজটা রিফ্রেশ করে নিলে এই এক্সামটা দেখাচ্ছে। এখন এক্সামের শো দিলেই এই এক্সামের জন্য তার মার্ক এবং গ্রেড সহ যা যা ইনফো আছে সব দেখাবে। এভাবে সে রেজাল্ট দেখতে পারবে এবং যতগুলো এক্সাম অ্যাভেলেবল থাকবে প্রত্যেকটা ইয়ারের জন্য সে সবগুলো রেজাল্ট দেখতে পারবে। সেটিংসে গিয়ে সে পাসওয়ার্ড চেঞ্জ করবে মেইনলি, অ্যান্ড তারপরে যেটা থাকবে সেটা হলো গ্যালারি সেকশন। গ্যালারি সেকশনের মাধ্যমে স্টুডেন্টরা ইমেজ আপলোড করতে পারবে। তো এখন দেখা যাক ইমেজ আপলোড কিভাবে করতে পারবে। তো আপলোড ইমেজ দিয়ে দিলাম, আপলোড ইমেজ দেওয়ার পর সেই ইমেজ সিলেক্ট করে দিবে। তো 5টা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, সে ম্যাক্সিমাম 5টা ইমেজে সিলেক্ট করতে পারবে। অ্যান্ড কোনো ইভেন্টের জন্য যদি হয় তাহলে ইমেজ ওই ইভেন্টের জন্য সিলেক্ট করে দিবে। ধরলাম এই ইভেন্টের জন্য ইমেজগুলো অটোমেটিক্যালি ক্যাটাগরিতে ইভেন্ট সেট হয়ে যাবে। তারপরে আমরা আপলোড দিয়ে দিই ইমেজগুলো। আমরা আপলোড দিয়ে দিলে এখানে কিন্তু কোনো ইমেজ দেখাচ্ছে না। কারণটা হলো ইমেজগুলো আমরা আপলোড করছি বাট এখন অ্যাপ্রুভ হয় নাই, পেন্ডিং এ আছে এখনো। সো আমরা এখানে পেন্ডিং এ দেখতে পাচ্ছি। এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা যদি অ্যাপ্রুভ ইমেজে যাই তাহলে আমাদের পেন্ডিং ইমেজগুলো দেখাবে। এখানে এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ কে আপলোড করছে, কোন ব্যাচের, সেই ইনফো সহ আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজের অনারটা কি। অ্যান্ড পাবলিক পেজে যখন এটা শো করবে তখনও কিন্তু এই ইনফো সহ শো করবে। তাহলে আমরা অ্যাপ্রুভ করে দিই, এটা অ্যাপ্রুভ করে দেই, এটা রিজেক্ট করে দেই। তাহলে এটা আমাদের থাকলো। এখন আমরা এসে আমরা পেজটাকে রিফ্রেশ করে দেখি পেন্ডিং ইমেজ আছে কিনা। পেন্ডিং ইমেজ 2টা আছে, অ্যাপ্রুভ ইমেজ একটা, রিজেক্টেড ইমেজ 2টা। ঠিক আছে, তাহলে এই ইমেজগুলো রিজেক্টেড হয়ে গেছে। এই রিজেক্টেড ইমেজগুলো কিন্তু আমরা এখন চাইলে ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা চাই আর কি।
আপলোড ইমেজের মধ্যে যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা শুধু দেখা যাবে, অ্যান্ড স্টুডেন্ট কিন্তু অ্যাপ্রুভড ইমেজটা দেখতে পারবে। অ্যান্ড পাবলিকে গিয়ে যদি আমরা ইভেন্ট গ্যালারিতে যাই, ইভেন্ট গ্যালারিতে গিয়ে এখানে গিয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ওই ইমেজটা আমরা দেখতে পাবো। অ্যান্ড অ্যাডমিন প্যানেলে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে অনেক সময় দেখা যায় ডিফল্ট ভাবে এখানে তো একটা ইমেজ ফিক্স করা আছে যেটা আমাদের কভার ইমেজ হিসেবে আপলোড করছিলাম ইভেন্ট গ্যালারিতে। তো আমরা যদি চাই অন্য ইমেজ, আমরা একটা নতুন ইমেজ আসতেছে, ইমেজটা আমরা কভার ইমেজ হিসেবে সেট করবো, তাহলে এখানে ক্লিক করে সেট এস থাম্বনেল করে দিলেই আমাদের এই ইমেজটা থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে। এবং আমরা যদি পেজটা রিফ্রেশ করি তাহলে এই ইমেজটা এখানে দেখাবে। এই ছিল স্টুডেন্ট পোর্টফোলিওর কাজ, এবং এলবিপি স্কুলের যা যা ম্যানেজমেন্ট আছে সব আমরা এখানে অ্যাডমিন পোর্টফোলিও থেকে, সরি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে করতে পারলাম এবং পাবলিক সাইটটা শো করলাম। অ্যান্ড গুগল শিটের মাধ্যমে আমাদের ডাটা যা যা থাকে, পাসওয়ার্ড, লগ ইন আইডি, এগুলো আমরা সিঙ্ক্রোনাইজ করে নিলাম। এই ছিল ফুল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম।